ইতোমধ্যে আপনারা জেনেছেন, শুনেছেন ঢাকা-বগুড়া-রংপুর রুটে নতুনভাবে ফিরেছে গ্রিন লাইন পরিবহন। তাদের বহরে থাকা দেশের সবচেয়ে লাক্সারিয়াস এবং সবচেয়ে দামি, পাশাপাশি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের বাস নিয়ে তারা এই পথে পদার্পণ করলো নতুনভাবে। আর জার্মান ব্র্যান্ডের এই বাস পেয়ে বেশ উচ্ছ্বাসিত রংপুরবাসী। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছি। আপনারা সেখান থেকেও দেখেছেন। আর আজকের এই ভিডিও আমার ঢাকা থেকে রংপুর পর্যন্ত যাওয়ার অনানুষ্ঠানিক যে ট্রিপ অর্থাৎ ট্রায়াল ট্রিপ, সেই ট্রিপে অর্থাৎ কিভাবে আমরা ঢাকা থেকে গেলাম রংপুর পর্যন্ত সেই অভিজ্ঞতা এই ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ৩ তারিখ গ্রিন লাইন পরিবহন আনুষ্ঠানিকভাবে ঢাকা-বগুড়া-রংপুর রুটে তাদের এই ডাবল ডেকার বাসগুলো উদ্বোধনের সময় নির্ধারণ করে। সে অনুযায়ী ১ তারিখ রাতেই ঢাকা থেকে একটি বাস নেওয়ার পরিকল্পনা করে গ্রিন লাইন, কারণ ২ তারিখে তারা রংপুরে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে। সেই হিসাবে তাদের পরিকল্পনা ছিল একটি বাস তারা সেখানে রাখবে এবং সেই বাস রংপুরবাসী দেখবে, উঠবে, যারা মিলাদে অংশ নেবে তারাও ঘুরে, ঘুরে দেখবে। এই বাসের যে ধরনের ফ্যাসিলিটি, এই বাসের ইন্টেরিয়র প্লাস এই বাসের সিট সবকিছুই। সেই পরিকল্পনা মোতাবেক তাদের বহরে থাকা সবশেষ যে ৪ টি বাস বহরে যুক্ত হয়েছে, সেই ৪ টি বাসকে তারা রংপুরে নেওয়ার পরিকল্পনা করে। অর্থাৎ রংপুর রুটে দেওয়ার পরিকল্পনা করে। তার অংশ হিসেবে এই বাসটি তারা ১ম সিলেক্ট করে যে বাসটি ট্রায়াল ট্রিপ হিসেবে রংপুরে যাবে। ১ তারিখ রাতে রাজারবাগ থেকে বাসটি রওনা দেওয়ার কথা থাকলেও শুরুতে এই পরিকল্পনা আবার বাদ দেয়া হয়। ২ তারিখে বাস পাঠানোর সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আবারও ১ তারিখ রাতেই সিদ্ধান্ত হয় যে বাস তারা রংপুরে পাঠাবে। সে মোতাবেক রাজারবাগ থেকে বাসের যাত্রা শুরু হচ্ছে এখন। এই বাসটি নতুনভাবে রং করা হয়েছে। পাশাপাশি বাসের স্টিকার থেকে শুরু করে টুকটাক অনেক কাজই করানো হয়েছে। হেডলাইট, ইন্টেরিয়র লাইট, ব্যাকলাইট অনেক কিছুই তারা চেঞ্জ করেছে। অর্থাৎ নতুন একটি পথে তারা যাচ্ছে নতুনভাবে। আগেও রংপুরে তারা গাড়ি চালিয়েছে, সেগুলো বিজনেস ক্লাসের অর্থাৎ একতলা বাসের ছিল। কিন্তু এই দোতলা বাস অর্থাৎ এই লাক্সারি সেগমেন্টের দোতলা বাস এর আগে কেউ উত্তরাঞ্চলে পাঠায়নি। গ্রিন লাইনে ১ম ওই পথে এই বাসগুলো দিয়ে উদ্বোধন করল। সেই হিসাবে অন্যরকম একটা আয়োজন তারা করতে চেয়েছে রংপুরবাসীর জন্য। এই বাসটি রাজারবাগ থেকে বের হওয়ার আগে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন কোম্পানির মালিক পক্ষ, তারা এই বাস ঘুরে দেখেন। কোন জায়গায় যেসব জায়গায় ত্রুটি ছিল সবকিছু ঠিকঠাক করে নেন। বাসের স্টিকার ঠিকঠাক মতো লাগানো হয়েছে কিনা সবকিছুই, প্লাস লাইট চেক করানো থেকে শুরু করে সবকিছুই করে নেন। তারপরে এই বাসটি রাত ২ টার পর রাজারবাগ থেকে বের হচ্ছে। ২ টার পর রাজারবাগ থেকে বের হওয়া মানে সর্বোচ্চ ৬ ঘন্টা। রাস্তা ফাঁকা এই সময় মধ্যরাত। ৮ টার মধ্যে আমরা রংপুরে চলে যেতে পারবো। কিন্তু কপাল খারাপ। এর আগের ভিডিওগুলোতে হয়তো বুঝতে পেরেছেন, দেখেছেন যানজটে পড়েছিলাম ভালোই। এখন দেখা যাক আমরা কখন পৌঁছাই, কিভাবে পৌঁছাই। ঢাকা পার হতে আমাদের ১ ঘন্টার বেশি সময় লেগে যায়। ২ টার পর যখন বাস রাজারবাগ থেকে বের হয়, আর যখন এই ঢাকা ছেড়ে আমরা ঢাকা আরিচা মহাসড়কে আমিনবাজার পার হলাম, তখন ৩ টা পার হয়ে গেছে। ওইদিন রাস্তায় ট্রাকের প্রচুর চাপ ছিল। তার মধ্যে শ্যামলী থেকে টেকনিক্যাল পর্যন্ত প্রায় ৪৫ মিনিটের জ্যাম। সব মিলে এই অবস্থা। আমরা এখন চলছি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে। হেমায়েতপুর এলাকায় আছি। রাস্তায় ট্রাকের এত চাপ, এমন চাপ এর আগে আমি কখনোই দেখিনি। বিশেষ করে এরকম মধ্যরাতে। রাত ৩:৩০টার বেশি বাজে। কিন্তু এই সময়ে এত চাপ মানে অবিশ্বাস্য। রাস্তা মোটামুটি ফাঁকা থাকার কথা এই সময়ে। আর ট্রাকের চাপ থাকার কথা ঢাকামুখী, কিন্তু ঢাকা থেকে বের হওয়ার পথে এই অবস্থা। তাহলে বুঝতে পারছেন রাস্তার কি অবস্থা। সম্ভবত ঐদিন কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছিল যার কারণে ট্রাকগুলো সব আটকে ছিল। যে ট্রাকগুলো মধ্যরাতের পর এই এলাকা দিয়ে বের হচ্ছে অর্থাৎ পার হচ্ছে, এগুলো উত্তরবঙ্গ যেতে, যেতে দুপুর হয়ে যাবে যেটা আমি ধারণা করছি। যাই হোক, সাভার চন্দ্রা পার হয়ে আমরা যখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠি, তখন ফজরের সময় হয়ে গেছে অর্থাৎ ৫টা বাজে। ফলে কালিয়াকৈর বোটগড় বাজারে আমাদের বাস ট্রেন আমাদের জন্য বিরতি দেয়। ঐদিন ট্রায়াল ট্রিপ হিসেবে কিন্তু বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেল্পার, একজন গাইড, আমরা দুজন আর মালিক পক্ষের একজন।
এই ৬ জন যাত্রী নিয়েই বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। এখানে এখন নামাজের বিরতি। ১৫-২০ মিনিট নামাজের বিরতির পর আমাদের বাসটা আবার চলতে শুরু করেছে। যেহেতু গাড়িতে কোনো যাত্রী ছিল না, ফলে ঐরকম তাড়াহুড়া ছিল না কারো মধ্যেই। আরেকটা বড় বিষয় যে আমাদের চালক যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি হচ্ছে এই পথে একদমই নতুন। এর আগে তিনি কখনোই এদিকে গাড়ি চালাননি। হয়তো ২-১ বার এসেছেন। যার কারণে এই রাস্তা সম্পর্কে তার কোনো ধারণা বা কোনো কিছুই নেই। ফলে তিনিও খুব রিল্যাক্সে গাড়ি চালাচ্ছিলেন এবং সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলেন। একেতে বড় গাড়ি, এরকম একটা গাড়ি এরকম পথে চালানো, যদিও রাস্তা সুন্দর, তবে ট্রাকের চাপ ছিল প্রচুর। যার কারণে তারও একটু মন খারাপ ছিল। তিনি যখন বলছিলেন যে তিনি যখন শুনেছেন এই পথে অনেক সুন্দর, এই রাস্তা অনেক সুন্দর, খুবই স্মুথলি গাড়ি চালানো যায়। তিনি মূলত ঢাকা চট্টগ্রামে গাড়ি চালিয়েছেন। এরপর দীর্ঘ সময় অর্থাৎ প্রায় ২-২.৫ বছর ধরে খুলনায় গাড়ি চালাচ্ছেন। ওই পথ যতটা স্মুথ, তিনিও শুনেছেন যে এক্সপ্রেসওয়ের মতো রাস্তা। কিন্তু শুরুতেই এই অবস্থা দেখে তিনিও বেশ হতাশ। তবে তাকে আমরা আশ্বস্ত করেছিলাম যে হয়তো অন্য কোনো কারণে আজকে ট্রাকের এত জ্যাম। তবুও তিনি তার মতো করে গাড়ি চালিয়ে গেছেন সতর্কতার সাথে। আমরাও বলেছিলাম যে তাড়াহুড়ার দরকার নেই। আস্তে ধীরে গাড়ি চালানো, কারণ রাস্তায় কিছু, কিছু জায়গায় উঁচু-নিচু আছে। বিশেষ করে ব্রিজের সাথে রাস্তার যে কানেকশন, ওই সংযোগ স্থলটা কিন্তু মসৃণ না। এরপর আমরা যখন টাঙ্গাইল শহরে অর্থাৎ বাইপাসে, এই অবস্থা অর্থাৎ বৃষ্টি আসবে, ভোরের বৃষ্টি। মানে খুবই সুন্দর, যদিও ভয়ংকর অবস্থা, কিন্তু এটাও কিন্তু অন্যরকম একটা সুন্দর। এই বাসের শুরুর, উত্তরবঙ্গের শুরুর যাত্রায় বৃষ্টির মুখোমুখি আমরা। টাঙ্গাইল বৃষ্টি শুরু হয়ে গেল। বলতে পারো না, আবার গিয়ারটা লাগাইতে রেখে লাগাতে পর্যন্ত 12 গিয়ারটা আমি লাগাইতে পারি না, মনে হয় না। বামে হচ্ছে টাঙ্গাইল শহর আর টাঙ্গাইল বাইপাস। এরপর আমরা এলেঙ্গা পার হয়ে যাই। এলেঙ্গা পার হওয়ার পর আবার জ্যাম। তখন দেখতে পাচ্ছেন 6:30 বাজে। যমুনা সেতুর আগে আমরা এরকম তীব্র জ্যাম, আর এটা দোতলার বসে। বলতেই মানে হয় জ্যামের শুরু সামনে আছে, পুরো অর্থাৎ রাস্তা শুরুতে জ্যাম। দেখতে পাচ্ছি আমরা, কিন্তু শেষ আর দেখা যাচ্ছে না। এটা যমুনা ধারণা সেতুর করছে টোল যমুনা সেতুর প্লাজার জ্যাম জ্যাম। এটি। এই জ্যামে আমরা ১ ঘন্টারও বেশি সময় বসে কয়েক থাকি। কিলোমিটার ছাড়িয়ে গেছে এই জ্যাম। আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায়। ১ ঘন্টার বেশি সময় বসে থাকার পর আমাদের বাসটি টোল দিয়ে এখন যমুনা সেতুতে উঠছে। এখন দেখা যাক সামনে কি অবস্থা। এতক্ষণ যে জ্যাম ঠেলে ঠেলে আসলাম, এখন সামনের অবস্থা মনে হচ্ছে না খুব একটা ভালো। যেটা বলছিলাম সেটাই, আবারও জ্যামের মুখোমুখি আমরা। আর এটা একটা সৌভাগ্য বলতে পারি, কারণ আমার একটা ইচ্ছা ছিল যে যমুনা সেতুর আশপাশে গাড়ি থামিয়ে ভিডিও করব, বা যমুনা সেতু যখন উঠবে অর্থাৎ টোল দিয়ে যখন বাস সেতুতে উঠবে তখন একটা শট নেওয়ার। তবে তার থেকেও বড় কপাল হচ্ছে যমুনা সেতুর উপরেই জ্যামে পড়ি এবং গাড়ি সেখানে থেমে থাকে আধা ঘন্টারও বেশি। ফলে এই সেতুতে নেমেই একটু ঘোরাঘুরিও করতে পারি, পাশাপাশি এই বাস আপনাদের দেখাতে পারি।
এরপর এখন জ্যাম ছাড়ছে, সামনের কি অবস্থা জানি না। এখনো পর্যন্ত যে ভ্রমণ, এই বাসের প্রথম যাত্রার যে ভ্রমণ, আমি সহ যারা ভ্রমণ করছেন, প্রথম বিশেষ করে চালকের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কারণ তিনি যেরকম বিষয়টা শুনে এসেছিলেন, আর যত সময় যাচ্ছে তিনি ততটাই হতাশ হচ্ছেন। আর পাশাপাশি আমরা তাকে আশ্বস্ত করছি যে কাকা, হতাশ হওয়ার কিছু নাই। হয়তো আজকে কপাল খারাপ যার কারণে এরকম অবস্থা। আর এই রুটটা এরকম না। বিশেষ করে এই মধ্যরাতের পর বা ভোরের দিকে খুবই ফাঁকা থাকে রাস্তা। আর আমাদের সাথে গল্প করতে করতে তিনিও তার যে হতাশা সেটা কাটাচ্ছিলেন, পাশাপাশি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন। আমরা যখন যমুনা সেতু পার হই, অর্থাৎ জ্যাম ছেড়ে দিছে, তখন দেখতে পাচ্ছেন 8:45 বাজে। 6:30টার সময় দেখিয়েছিলাম আমরা জ্যামে পড়েছিলাম যমুনা সেতুর আগে। আর 8:45টার সময় আমরা যমুনা সেতু পার হচ্ছি। এই হচ্ছে অবস্থা। যমুনা সেতু পার হওয়ার পর আমাদের বাস চলছে, খুব রিল্যাক্সে চলছে। উপর দোতলা থেকে ভিডিও করেছি, খুবই ঘোলা দেখাচ্ছে। কারণ একেতে বৃষ্টি, ভেতরে এসি চলেছে, গ্লাস ভেজা ছিল। আর বৃষ্টি প্রচুর ময়লাও পড়েছে গ্লাসে, যার কারণে গ্লাস খুবই ঘোলা হয়ে গেছে। আমরা এখন চলছে সামনে হোটেল বিরতি, হোটেল ফুড ভিলেজে আমাদের এই বাসটি প্রথমবার যাত্রা বিরতি দেয়। আমরা যখন হোটেল ফুড ভিলেজে যাই তখন 9:15 বাজে। এই ফুড ভিলেজে আমাদের বাসটি আসার পর অনেকে দেখেন, যাত্রী যারা আছেন তারাও পাশাপাশি এই ফুড ভিলেজে যেসব বাস কোম্পানির কাউন্টার আছে তারাও এই বাসটিকে দেখতে আসেন, ঘুরেন। ফুড ভিলেজের যারা ম্যানেজার আছে, ম্যানেজমেন্ট তাদের যারা ছিলেন তারাও এই বাসটি ঘুরে দেখেন। এরপর 45 মিনিট বিরতির পর আমাদের বাসটা এখন হোটেল থেকে বের হচ্ছে। আমরা যখন হোটেল থেকে বের হই তখন 9:30 বাজে। আশা করছি এখান থেকে রংপুর যেতে যদি আর কোনো জ্যামের মুখোমুখি না হই তাহলে 12টার মধ্যে চলে যেতে পারবো। যমুনা সেতুর আগ পর্যন্ত যে প্যারাটা সবাই খাচ্ছিলাম, যমুনা সেতু পরে কিন্তু সেটা কেটে গেছে। এখান দিয়ে গাড়ির চাপও কমে গেছে, রাস্তা অনেক স্মুথ, খুব সুন্দরভাবে আমাদের চালক গাড়ি চালাচ্ছে। আমার একটা ইচ্ছা ছিল যে প্রথম যে ট্রিপে যাবে, যেটা হচ্ছে রংপুরে গিয়ে উদ্বোধন হবে যে বাস, সেই বাসটা দিনের বেলায় যাবে। আমার সেটাও পূরণ হয়েছে। একদম শেষ রাতে গাড়ি ছেড়েছে, যার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উঠতে উঠতে ভোর হয়ে যায়। আর এরপর থেকে দিনের যে ফিল সেটাও আপনাদের দেখাতে পারছি, পাশাপাশি আমিও নিতে পারছি। আর একটা বড় যে বিষয় সেটা হচ্ছে যে এই বাস যদি রাতে যেত তাহলে হয়তো অনেকের চোখে পড়তো না। ওই দিন আমরা যখন সকালবেলার দিকে যেতে থাকি এই উত্তরাঞ্চলের পথ ধরে, পথে পথে অনেক বাস লাফার ছিলেন যারা ছবি তুলেছেন, কেউ কেউ ভিডিও করেছেন। অনেকেই এই খবর পেয়ে দূর দূরান্ত থেকে এসেছেন এই বাসকে এক নজর দেখার জন্য, ছবি তোলার জন্য। প্রথম যে মোমেন্ট, সেই মোমেন্টাম নিজের ক্যামেরায় বন্দি করার জন্য। অনেকেই সফল হয়েছেন, আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। আমাদের চোখে অনেককেই পড়েছে যারা এই কষ্ট করেছেন প্রথম ট্রিপের ছবি তোলার জন্য। এই পোলাবেন এই যে ছবি তুলে ওরা কি সারাদিন দাঁড়ায় থাকে? কিছু কিছু আছে ভাই সারাদিনে দাঁড়ায় থাকে। এরপর আমরা চলে আসি বগুড়ার বনানীতে, অর্থাৎ বগুড়া শহর। বগুড়া শহর। বগুড়া শহরের ভিতরে বগুড়া শহর 7 মাস 7 মাস সামনে ভিতরে সব সোজা গেলে 7 মাস। এই মাথায় গিয়ে একটা রাস্তা পাবেন, ওখান দিয়ে বগুড়া ঢুকবে। আমি অনেকদিন আগে আসছিলাম বগুড়াতে, এক ঝামেলা হয়েছিল ভাই, কি কম দুঃখের কথা। এক গাড়ি দিল মামলা খাইয়া, আরেকটা গাড়ি কি করছে জানেন? আমার গাড়ি পড়ে গেছে, সাইনবোর্ডে গেছে, বোর্ডের কাজ করতেছিল। বগুড়া শহরের পর রাস্তা আরো সুন্দর, আরো ফ্রেশ। এইদিকে রাস্তার কাজ অনেকটা শেষ বলা যায়। হয়তো টুকটাক আর কিছু কাজ বাকি আছে, তবে পলাশবাড়ী এবং গোবিন্দগঞ্জের কাজ অনেকটাই বাকি, ওই দুই বাস টার্মিনালের। এছাড়া রংপুর পর্যন্ত রাস্তার কাজ 80% বেশি শেষ বলা যায়। যার কারণে রাস্তার যখন শেষ পর্যায়ে তখনই গ্রিনল্যান্ড তার এই বহরে থাকা ডাবল ডেকার বাসগুলো উদ্বোধন করলো, ঢাকা রংপুর রুটে যাত্রী সেবা মান আরো একটু যাতে উত্তরাঞ্চলবাসী ভালো যাত্রী সেবা পায় সেই দিক মাথায় রেখে। এরপরে আমরা শুধু রাস্তার সৌন্দর্য উপভোগ করেছি আর বেশ স্মুথলি গাড়ি চালিয়েছেন চালক। এরপর খুশি, অর্থাৎ হোটেল পার হওয়ার পর থেকে চালক খুশি, তিনিও তার মন মতো গাড়ি চালাতে পেরেছেন। গাড়ি বন্ধ করে দিবেন, দেন যান। গাড়ি কেমনে চালাইতে হয় এই গাড়ির বিচার লাগলে প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত যাইব। এই তো হ্যাগো মাথা গেল নষ্ট। মোবাইল টিপতেছে, পাত্তাই দিল না আমার কথা। মানে হ্যাঁ মনে করলে, মানে আমি মনে হয় যে এখানে একটা পিয়ন জিজ্ঞেসি ভাই কতক্ষণ লাগবে ওস্তাদ যাইতে। বাংলাদেশের ইতিহাসে 32 নম্বর হলো একটা স্মরণীয় জায়গা, যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা আসছে। এইটাকে ভেঙে ফেলার তো কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আমি কইছিলাম কিছুক্ষণ আগে যে এই কেয়ারটেকারের গভর্নমেন্টটা ব্যাংকের শিওর
বামে 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 যাবেন। বামে ঢুকবো না? হ্যাঁ, ডাইনে গেল লালমনিরহাট, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, তারপর বাংলা বান্ধা, চ্যাংড়াবান্ধা border। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখন মূল গন্তব্য রংপুর শহরে। রংপুরে মডার্ন মোড়ে আমরা আছি, এখন আমরা রংপুর শহরের দিকে ঢুকবো। এই বাস রংপুর শহরে প্রবেশ করার মাধ্যমে এই বাসের যিনি প্রতিষ্ঠাতা মালিক হাজী আলাউদ্দিন সাহেব, তার যে স্বপ্ন সেটি পূরণ হলো। এই গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তিনি প্রথম এই বাস এই পথে চালু করার স্বপ্ন দেখেছিলেন। যখন এই রাস্তার কাজ শুরু হয় তখনই তিনি বলেছিলেন যে এই বাসগুলো তিনি এই উত্তরাঞ্চলে চালাবেন। অবশেষে তিনি আজকে দুনিয়াতে নেই, কিন্তু তার যে স্বপ্ন সেটি পূরণ হলো। 2025 সালে এসে সেই স্বপ্ন পূরণ করলো গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। সামনে তাদের আরো বড় পরিকল্পনা আছে, এই পথে স্লিপার দেওয়ার একটা পরিকল্পনা তাদের আছে। 10 ইউনিট স্লিপার বাস তারা তৈরি করছে। সেই বাসগুলো দেশে আসার পর তারা উত্তরাঞ্চলে স্লিপারও দেওয়ার চিন্তা করতেছে। সেটা হলে কিন্তু যাত্রী সেবার মান আরো বাড়বে। যারা শুয়ে ভ্রমণ করতে চান স্লিপার বাসে, এরকম লাক্সারিয়াস কোম্পানির স্লিপার বাসগুলোতে তখন এই উত্তরাঞ্চলে যাত্রীরা ভ্রমণ করতে পারবে। যাই হোক, আমরা এখন রংপুরের যে প্রধান কাউন্টার গ্রিনলাইনের একটি কাউন্টারে নিয়েছে তারা, পর্যটনের ঠিক অপোজিটে। সেই কাউন্টারের সামনে আমাদের বাসটি এখানেই তার যাত্রা শেষ করবে এবং আমরা ওইখানে নেমে যাব। আমরা যখন রংপুরে আসি তখন বেলা 12টা বাজে। আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 2টার পর, আর এখানে আসলাম দুপুর 12টার পর। সব মিলে আমাদের 10 ঘন্টা ট্রায়াল যে ট্রিপ সেটি 10 ঘন্টা সময় লাগলো, যার মধ্যে প্রায় জ্যামেই কেটেছে 2-2.5 ঘন্টার মতো। বাকি কিছুটা পথ চালক রিল্যাক্সে গাড়ি চালিয়েছেন, যার কারণে আরেকটু সময় বেশি লেগেছে। উদ্বোধন হয়ে গেছে, এখন হয়তো আর এমনটা হবে না। 6 ঘন্টার মধ্যে আপনারা ঢাকা রংপুর বা রংপুর থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন। গ্রিনল্যান্ডের কাউন্টারটি টার্মিনালের পাশেই। রংপুরের প্রধান যে বাস টার্মিনাল সেই টার্মিনালের পাশে। তবে কামারপাড়ায় তাদের কোনো কাউন্টার নেই। কামারপাড়ায় কাউন্টার দেওয়ার পরিকল্পনা করছে না, কারণ এত বড় বাস কামারপাড়ায় তারা নিতে পারবে না। যে কারণেই সেখানে তারা পরিকল্পনা করছে না কামারপাড়ায় নিতে। আর ইতোমধ্যে রংপুর থেকে উদ্বোধন হয়ে গেছে, তারা টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, পাশাপাশি বাসও চলাচল শুরু হয়ে গেছে। সকাল এবং রাত দুটি, সকালের ট্রিপ, রাতে দুটি ট্রিপ, 4টি ট্রিপে ঢাকা থেকে রংপুর, রংপুর থেকে ঢাকায় বাস চলাচল করছে। ঈদ উপলক্ষে ভাড়া 2400, আর ঈদ শেষ হয়ে গেলে নর্মাল সময় ভাড়া 1600 টাকা নির্ধারণ করেছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় এই পথে গ্রিনল্যান্ড কতটা যাত্রী সেবার মান বাড়াতে পারে, যাত্রী ধরতে পারে। এই পথে অনেকগুলো লাক্সারিয়াস কোম্পানির বাস আছে। নাবিল তার স্ক্যানিয়া চালায়, হানিফ ভলভো, এসআর হুন্ডার মতো গাড়ি চালায়, আগমন স্ক্যানিয়া চালায়। এইরকম লাক্সারিয়াস ফ্লিটের মাঝখানে গ্রিনল্যান্ড ঢুকলো তার ম্যান বাস নিয়ে। সেখানে তার মধ্যে ডাবল ডেকার। এই ডাবল ডেকার হওয়ার কারণে হয়তো তাদের যাত্রীদের প্রতি একটা এক্সট্রা আকর্ষণ তারা তৈরি করতে পারবে। ফলে সবার জন্য শুভকামনা জানিয়ে এবারের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। We'll be right back.